জুলাই জাদুঘর নিয়ে এই আলাপটা চলছে এবং আমার মনে হয় এই তথ্যটা অলরেডি আছে। 5 অগাস্টের আগেই জুলাই জাদুঘর উদ্বোধন হবে। এটার ফাইনাল কিছু কাজ বাকি আছে, সেই কাজগুলো করা হচ্ছে। সেটা মানে ওখানে যে জনবল নিয়োগ আছে, এরকম আরও কিছু কাজ বাকি আছে, হয়ে অবশ্যই 5 অগাস্টের আগে জুলাই জাদুঘর উদ্বোধন হবে। আমি এই ব্যাপারে কোনো কনফিউশন যেন না থাকে প্লিজ। আমাদের আপনি জানেন যে বিদেশে এক্সপোর্ট ছাড়া আসছি, বাংলাদেশ একটা স্বাধীন পররাষ্ট্র নীতি ফলো করবে। আমি একটা উদাহরণ দিতে পারি। আমেরিকার সাথে আমাদের একটা চুক্তি হয়েছিল, সেটা নিয়ে অনেকে অনেক রকম কথা বলেছেন যে বাংলাদেশ পুরোপুরি আমেরিকার সাথে ছাড়া আর কারোর সাথে কি সম্পর্ক রাখবে কি রাখবে না। আমি যদি এভাবে বলি, কিছুদিনের মধ্যে আপনারা দেখলেন আমাদের সরকার দায়িত্বে আসার পর আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী রাশিয়া সফর করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী প্রথম সফর চীনে হয়েছে, সেকেন্ড সফর। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির জানাজায় আমাদের মাননীয় স্পিকার গেছেন। এই রাষ্ট্রের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্টে তিনি 3 নম্বর মানুষ। তাহলে আপনি খেয়াল করলে দেখবেন এর মধ্যে অনেকগুলো কনফ্লিক্টিং জায়গা আছে গ্লোবাল পলিটিক্সের। কিন্তু সরকার যেখানে যেখানে তার যাওয়া প্রয়োজন মনে করে, যেভাবে সম্পর্ক প্রয়োজন মনে করে, তাই করছে। আপনি প্রশ্ন করছেন পাকিস্তান এবং তুরস্কে যাবে কিনা, প্রয়োজনে অবশ্যই যাবে। জনগণের স্বার্থ, রাষ্ট্রের স্বার্থ নিশ্চিত করার জন্য আমাদের নিষিদ্ধ দেশের বাইরে যে কোনো দেশের সাথে এই সরকার এনগেজ করবে, কাজ করবে। এটা হলো মোদ্দা কথা। এটা নিয়ে কোনো রকম কোনো কনফিউশন আমরা যেন রাখি। আমি অলরেডি উদাহরণ দিলাম আপনাদেরকে। এই উদাহরণ প্রমাণ করে যে এই সরকার একটা স্বাধীন পররাষ্ট্র নীতি ফলো করছে। বৈদেশিক বিনিয়োগের কথা আমাদের অলরেডি তো আসলে অনেকগুলো ইপিজেড আছে। ইপিজেডগুলোর ফোকাসই ছিল আসলে এক্সপোর্টকে মাথায় রেখে। আর ডোমেস্টিক ইনভেস্টমেন্ট করলে দেশের উন্নতি হবে না, কথাটা ঠিক না। ডোমেস্টিক, আপনি যেটা বলছেন রিজার্ভের জন্য আমার এক্সপোর্ট করতে হবে, নো ডাউট অ্যাবাউট দ্যাট। এবং আমাদের প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন করতে হবে। আমরা দীর্ঘকাল শুধুমাত্র রপ্তানির ক্ষেত্রে একটা পণ্যের উপরে বসেছিলাম, ইটস রিস্কি, এটা আমরা এখন বুঝি। আপনি খেয়াল করবেন যে এখন এই সরকারি সংস্থাগুলো এই ইনভেস্টমেন্টের ব্যাপারে এবং বৈদেশিক মানে রপ্তানির ক্ষেত্রে যাতে আমরা ডাইভার্সিফাই করতে পারি সেই চেষ্টা করছে। অবশ্যই করতে হবে, এটা আমি আপনার সাথে একমত। সরকার নিশ্চয়ই করবে। মাননীয় উপদেষ্টা, একটা বিষয় হলো যে আপনাদের সরকার হয়েছে, এটাও আমি মিডিয়াতে দেখেছি। আমি এই ইনফরমেশনটা সঠিক ধরেই কথা বলি। একটু বেশি দামে যদি গম কেনাও হয়, এটাও সবার আগে বাংলাদেশ। আমি বলছি জি, কেন বলছি আপনি খেয়াল করবেন। এই চুক্তি যখন করা হয়েছিল তার আগের পরিস্থিতিটা কি ছিল? রেসিপ্রোকাল ট্যারিফ দেওয়া হচ্ছিল। আমাদের গার্মেন্ট প্রোডাক্টের উপরে খুব বড় একটা ট্যারিফ পড়েছে। একটু বেশি দামে যদি গম কেনাও হয়, এটাও সবার আগে বাংলাদেশ। আমি বলছি জি, কেন বলছি আপনি খেয়াল করবেন। এই চুক্তি যখন করা হয়েছিল তার আগের পরিস্থিতিটা কি ছিল? রেসিপ্রোকাল ট্যারিফ দেওয়া হচ্ছিল। আমাদের গার্মেন্ট প্রোডাক্টের উপরে খুব বড় একটা ট্যারিফ পড়েছিল। আপনি চিন্তা করুন তো, তখন যেটা হচ্ছে যে ট্রেড ডেফিসিট আছে সেটা কমানোর জন্য কিছু পণ্য তাদের কাছ থেকে আমরা বেশি কিনবো, এই ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং আমাদের মধ্যে হয়েছে। তাতে লাভ কি হলো? লাভ হচ্ছে আমরা আমাদের ওই যে বললাম এতক্ষণ, আমাদের তো এই মুহূর্তে অন্তত গার্মেন্টের উপরে যদি আমরা খুব বড়, আমাদের ইউরোপিয়ান ইউনিয়নকে যদি একক ইউনিট হিসেবে ধরি, এটা হলো হাইয়েস্ট রপ্তানি, সেকেন্ডই কিন্তু আমেরিকা। সুতরাং আমাদের যদি ওই ট্যারিফ আমাদের ওই এক্সপোর্টের উপরে পড়ে, সেটা আমাদের জন্য বিপদ তৈরি করবে। সেজন্য এটাও আসলে এক ধরনের, আমি মনে করি যে জনগণের স্বার্থ রক্ষার জন্য গার্মেন্টের কথা একটা জিনিস আমাদের মনে রাখতে হবে। ওটার উপরে ইম্প্যাক্ট শুধু ফরেন কারেন্সি আর্নিং না, ওখানে 40 লক্ষ কর্মী কাজ করে, তারা দেশে আর্ন করে। 40 লক্ষ কর্মীর পরিবারে 5 জন করে যদি মানুষ থাকে, 2 কোটি মানুষ ডিপেন্ডেন্ট গার্মেন্ট ইন্ডাস্ট্রি থেকে আয়ের উপরে। আরও কথা আছে, এই 2 কোটি মানুষ যখন দেশের ভেতরে ব্যয় করে, সেটা আবার অনেক মানুষের ইনকাম জেনারেট করে। একটা উদাহরণ দিই, একজন গার্মেন্ট কর্মী ডিম কেনেন, ডিমের একটা চাহিদা তৈরি হয়, যিনি ডিম বিক্রি করেন, যিনি ডিম প্রডিউস করেন, প্রত্যেকের কিন্তু ব্যবসা লিঙ্কড। ফলে এই ডিজাস্টারটা কিন্তু অনেক বড়।